নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প বন্ধুর অসুখ। অনিন্দর অসুখ করেছে শুনে দেখতে গিয়েছিলাম। এই প্রথম ওর বাড়িতে যাওয়া। কোনো নিমন্ত্রণ ছিল না, আমরা কেবল খবর পেয়েছিলাম যে ওর অসুখ। অনিন্দ রোগা, টিংটিঙে, এক মাথা চুল, খুব সিগারেট খায় আর খলবল করে কথা বলে। অফিসের আমরা সবাই অনিন্দকে মোটামুটি পছন্দ করি, কারণ অনিন্দ ঝগড়া করেই ভাব করতে পারে। সকলের সঙ্গেই তার ভাব আর ঝগড়া লেগেই থাকে। রাজনীতিতে সে উগ্র, ভগবানকে সে কাছায় বাঁধে। তবু তার মন নরম, অল্পেই সে এলিয়ে পড়ে। তাকে নিজের দুঃখের কথা শুনিয়ে বড় আরাম। তার অসুখের খবর পেয়ে আমরা 4 কর্মী তার বাসায় যাব ঠিক করেছিলাম। আমি, সুভাষ, সমীর আর আশুতোষ। বড্ড দূরে অনিন্দর বাসা। শিয়ালদহ থেকে রেলগাড়িতে 1 ঘন্টা, তারপরেও মাইলখানেক হাঁটা পথ। রিক্সাও যায়, তবে রাস্তা খারাপ বলে ঝাঁকুনি লাগে, তাই হেঁটেই আরাম। এসব আমাদের শোনা ছিল। এর অসুখের 10 দিনের একদিন এক শনিবার পড়ল। আগে থেকেই ঠিক করা ছিল 5 জন যাব, কিন্তু শনিবার মানব এলো না বলে হলাম 4 জন। হাঁটা পথে বউবাজার থেকে চাঁদা করে আপেল কিনলাম, কয়েকটা দামি কমলা। আশুতোষ কিছু ফল কিনলো নিজের পয়সায়। তারপর ঘামতে ঘামতে দুর্জয় গরমে 4 জন গিয়ে রেলগাড়িতে উঠলাম। ভিড়, গরম, ধাক্কাধাক্কি, তার মধ্যেও 4 জন দলা পাকিয়ে রইলাম। মনে হচ্ছে অসুখটা ভালোই পাকিয়েছে অনিন্দ, নইলে 10 দিনে তার হাঁপিয়ে ওঠার কথা। জ্বর জারি তার লেগেই থাকে। গলায় 7-8 মাস গলা বন্ধ জড়ানো, আর ফ্যারেঞ্জাইটিসের জন্য, তবু সে বাধা মানে না। অফিসে আসে বলে দূর ওই অজপাড়া গায়ের কথা বলার লোক পায় না। আমি তো রবিবারেও এসে কফি হাউসে আড্ডা মেরে যাই। কতবার তার বাড়িতে যেতে বলেছে অনিন্দ, যাওয়া হয়নি। শহরে আছি 12 মাস, মাঝে মাঝে বাইরে কোথাও একটু যেতে ইচ্ছে করে। জল, জঙ্গল, গ্রামের টান। অনিন্দর অসুখ হলো বলেই যাওয়াটা ঘটে গেল, নইলে যাচ্ছি করে আরও সময় কেটে যেত। তখন প্রায় 3:45। ঘামে ভেজা জামা কাপড় নিয়ে প্ল্যাটফর্মে নামতেই শরীর জুড়িয়ে বাতাস দিল। প্ল্যাটফর্ম থেকে মনে হচ্ছিল জায়গাটা ভাবসাব শহুরে। সেটা কিন্তু বেশিক্ষণ রইল না। স্টেশনের যে দিকটায় শহরের ভাব, আমাদের যেতে হলো তার উল্টো দিকে। রেল লাইন পেরিয়ে ইটের এবড়ো খেবড়ো রাস্তা, গাছপালার ছায়ায় আচ্ছন্ন, গরুগাড়ি আর মন্থ রিক্সা 2-1টা চলছে। রিক্সার উপর ঝুড়ির পাহাড়, তার উপর ঠ্যাং মেলে চিত হয়ে আছে গ্রামীণ চাষাভুষো লোক, বিড়ি টানছে। রিক্সাওয়ালা পায়ে হেঁটে গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। বোঝা যায় স্টেশনের এপাশে শৌখিন সওয়ারা নেই। রিক্সাও মাল পরিবহনে কাজে লাগে। যেন অসুখ উপলক্ষে নয়, বেড়াতেই এসেছি আমরা। চেঁচামেচি করে 4 জন হাঁটছিলাম। হো হো হাসি আর কলকাতার গল্প। কলকাতার বাইরে ঠিক কলকাতার মতো কিছু নেই। তার বাইরে এলে কলকাতার লোক কেবল কলকাতার গল্প করে। গাছের নিচু ডাল থেকে লাফিয়ে পাতা ছিঁড়ে এটা ওটা দেখার জন্য মাঝে মাঝে থেমে পথের হদিশ জিজ্ঞাসা করে আমরা হাঁটছিলাম। ফেরার খুব তাড়া ছিল না। শুনেছি 10টায় শেষ ট্রেন যায় কলকাতায়। ইচ্ছে করলে সেটাও ধরা যাবে। বাগড়া দিচ্ছিল সুভাষ, ওর একটা বিয়ের নিমন্ত্রণ। আর নিমরাজে ছিল সমীর। আমাদের মধ্যে একমাত্র সমীরই প্রেম করে। 30 বছরে প্রেমে পড়েছিল, এখন 31 চলছে। আমরা ভেবেছিলাম হয়তো টগরের জন্য ফেরার তাড়া। সমীর বলল যে তা নয়, ওর ভাইয়ের অসুখ। এক অসুখ রেখে আর এক অসুখ দেখতে এসেছে। গ্রামের আবহাওয়ায় এলেই আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে। বিশেষত আমার ছেলেবেলার কথা আমিই প্রথম শুরু করলাম। তারপর আর কারো কথাই থামছিল না। মা বাবার গল্প, দাদু ঠাকুমার গল্প, আদর, শাসন, সস্তার দিন আর দাঙ্গা, যুদ্ধ, দেশভাগের আগেকার সব কথা এসে পড়ল। দূর পথ টেরই পেলাম না। চারদিকে কচুবন, মাঝখানে পায়ে হাঁটা পথ, আর অদূরে বাঁশের ছেঁচা বেড়ার ঘের দেওয়া একটা টিনের চালওয়ালা বাড়ির সামনে একটা লোক দেখিয়ে দিল, এই বাড়ি। উঠোনে এসে দাঁড়াতেই গ্রাম্য চেহারার 2-1 জন লোক
আর বৌঝি নানা দিক থেকে উঁকি দিল। খালি গায়ে কালো মতো একজন আধবুড়ো লোক এসে বলল, আসুন, কলকাতা থেকে আসছেন তো? সম্মতি জানাতেই বলল, অনু ওই ঘরে আছে। উঠোনের চারিদিকে আলাদা আলাদা ঘর, যেন শরিকানা বাড়ি। সব ঘরেতেই এক ইটের দেওয়াল, দাওয়া আর টিনের চাল। অদূরে খড়ের গাদা, গোয়াল, ঢেঁকি ঘর, একটা টিউবওয়েল। হাতলের ওপর শরীরের সমস্ত চাপ দিয়ে পাম্প করতে গিয়ে একটা বাচ্চা ছেলে শূন্যে উঠে হাত পা ছড়িয়ে নেমে আসছে। দেখতে দেখতে আমরা দাওয়ায় উঠলাম। ঘরের দরজা থেকেই দেখা গেল অনিন্দর রোগা মুখে শেষবেলার লাল আলো এসে পড়েছে। চোখ বুজেছিল সে। লোকটা গিয়ে তাকে ডাকলো। আমরা খবর দিয়ে আসিনি, তাই আমাদের দেখে ধর্মর করে উঠে পড়ল অনিন্দ। মুখে অবিশ্বাসের হাসি, চোখ উজ্জ্বল। উঠে বসে বলল, আয় রে। বিছানায় দুজন আর টিনের চেয়ারে দুজন বসলাম। এ কথা ঠিক যে এরকম পরিবেশে অনিন্দকে মানায় না। অনিন্দ পুরোপুরি শহুরে মেজাজের। যে টেরেলিন পরে অল্পেই ধৈর্য হারায়, চালাক সপ্রতিভভাবে চলাফেরা করে, তাকে দেখে আন্দাজ করা শক্ত যে তাদের বাড়িতে ঢেঁকি ঘর আছে কিংবা খড়ের গাদা। যে লোকটা আমাদের ওর কাছে নিয়ে এলো, তার মুখে আর চেহারার আদলের সঙ্গে অনিন্দর মিল আছে। সম্ভবত ওর বাবা। সত্যি বলতে কি, ওরকম বাবাও অনিন্দকে মানায় না। ঘরের আসবাবপত্র ভালো নয়। যে খাটে অনিন্দ শুয়ে আছে, একমাত্র সেই খাটটাই গায়ে কিছু সেকেলে কারুকার্য। আর যা আছে তার কোনোটাতেই লোক দেখানো বলা চলে না। সস্তা একটা আলমারিতে ঠাসা বই, একটা টেবিলের ওপর পাতা খবরের কাগজের ঢাকনা। ঘরের ওধারে আর একটা চৌকিতে বিছানা গুটিয়ে রাখা, মাদুর পাতা রয়েছে। ঘরের কোণে মেটে হাঁড়ি কলসি চাল থেকে দড়িতে ঝুলছে। শীতে ব্যবহার্য লেপকাঁথার পুঁটুলি ইঁদুরের ভয়ে ঝুলন্ত দড়িতে উপুর করা মালসায় লাগানো রয়েছে। ঢুকতে না ঢুকতেই এত সব লক্ষ্য করা গেল। অনিন্দ ফুল আর ফলের বাহার দেখে বলল, তোরা যে আমাকে রোম্যান্টিক হিরো বানিয়ে দিলি। আহা, গাড়ির ভিড়ে ফুলগুলো দলা খেয়ে গেছে রে। জিজ্ঞেস করলাম, তোর কি হয়েছে? সে অনেক কথা, শুনবি? আগে একটু মা বাবাকে ডাকি, আলাপ পরিচয় কর, তারপর। অনিন্দর বাবা সে লোকটা নয়। তার চেহারার ধরনটা একই, আরও বুড়ো, লম্বা, রোগা, ঠোঁটে সেতির দাগ আছে একটু। প্রণাম করতে গিয়ে দেখি ঘোর গ্রীষ্মেও তার পায়ে মোজা, সম্ভবত পায়েও সেতি আছে। খুব কুণ্ঠিতভাবে বিড়বিড় করে কি একটু বললেন। সামান্যক্ষণ দাঁড়িয়ে রইলেন, বললেন, গাড়িতে কষ্ট হয় নাই তো? আচ্ছা, তোমরা বসো, অনুর লগে গল্প করো। আচ্ছা বেশ। বলতে বলতে ভদ্রলোক পালিয়ে বাঁচলেন। অনিন্দ হেসে বলল, একদম গাঁইয়া রে বাবাটা। অনুর মা উল্টো রকম, গিন্নি বান্নির মতোই মোটা সোটা চেহারা। অল্প ঘুমটা দিয়ে এসে দাঁড়িয়ে হাসলেন। পরিষ্কার কলকাতার টানে বললেন, তোমাদের তো অনেকদিন আগেই আসার কথা ছিল, আসনি কেন? প্রায় সমস্বরে বললাম, আসা হয়নি, কত কাজ বাকি থাকে আমাদের। অফিস আমাদের যে কিভাবে গ্রাস করে বসে আছে। রাত্রে তোমরা খেয়ে যেও, আমি রান্না করছি। সমস্বরে বললাম, তা হয় না, বাসায় আমাদের জন্য রান্না করা থাকবে, খাবার নষ্ট হবে। হেসে বললাম, কলকাতার লোক তো রাত্রে রুটি খায়, আমরা ভাত খাওয়াবো যত ইচ্ছে। তারপর ছেলের দিকে চেয়ে বললেন, দেখো তো এই দুর্দিনে কি একটা রোগ বাঁধিয়ে বসে আছে। হবে না কেন? এই কটা মাত্র খায়, মরে গেলেও এক মুঠো বেশি খাবে না। জোয়ান বয়স, এখন তেমন খোরাক না হলে কি শরীর টেকে? বড্ড পিটপিটে। কালো মাছ খাবে না, দুধ খেলে বমি আসে, শাক পাতা নাকি জঞ্জাল, চিঁড়ে মুড়ি ছোবে না, খালি পেটে কেবল অমৃত আছে ওর চা, যত দাও খাবে। একে আমি কি করে বাঁচাবো বলো তো? মাঝখানে ধুয়ো তুলেছিল যে কলকাতায় গিয়ে মেসে থাকবে। বলো তো, তাহলে ও আর বাঁচত? যাতায়াতের অসুবিধে হয় তা বুঝি, কিন্তু লোকে তো যাচ্ছে। তাছাড়া এখানকার স্কুলে ওর জন্য একটা মাস্টারিও জুটিয়েছিল ওর বাবা, অনেক বলে কয়ে। ঘরের খেয়ে চাকরি, কিন্তু তা ওর পোষালো না। এখানে নাকি লাইফ নেই, কেবল নাকি ঘোঁট পাকায় লোকেরা। অনিন্দ ভ্রু কুঁচকে বলল, মা তুমি এবার কেটে পড়ো। উনি হাসলেন, তা তো বলবি, বন্ধুদের কাছে সব ফাঁস হয়ে যাচ্ছে কি না?
তারপর একটু শ্বাস ফেলে বললেন, যেদিন সত্যিই কেটে পড়ব সেদিন আর কুল পাবি না। বলতে বলতে সামলে গেলেন। আমাদের দিকে চেয়ে হেসে বললেন, তোমরা বসো, আমি চা পাঠিয়ে দিই গে। আর কি খাবে? কিচ্ছু না, কিচ্ছু না। আচ্ছা, সে আমি বুঝবো। কলকাতার লোক না খেয়ে দিয়ে পেটে চড়া পড়ে গেছে। এখানে কিছু না খেলে চলে না। স্পষ্টই বোঝা যায় অনিন্দ তার বাবার চেয়ে মায়েরই বেশি ভক্ত। অনিন্দ যখন তার মায়ের দিকে তাকায় তখন তার নিজের মুখ শিশুর মতো হয়ে যায়। ওর মা চলে গেলে ঘরে একটু নিস্তব্ধতা রইল। তখন শোনা যাচ্ছিল অজস্র পাখির কিচমিচ, খড়মের শব্দ, হুঁকো টানার শব্দ, গরুর হাম্বা। কলকাতায় ঠিক ওই রকম শব্দ হামেশা শোনা যায় না। আশুতোষ সিগারেট ধরাতে খস করে দেশলাই জ্বালল। জেলেই বলল, অনিন্দ, সিনিয়ররা কেউ এসে পড়বে না তো রে? দরজাটা ভিজিয়ে দেব? দূর, খা না, আমিও তো মার সামনেই খাই। বাবা বড্ড একটা আমার ঘরে আসে না বলে হাসল। বুড়ো আমাকে খুব সমীহ করে চলে, বোধহয় ছেলেকে খুব লায়েক ভাবে। সমীর বলল, মাসিমাকে বলে দে যে আমরা রাতে সত্যিই খাবো না, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। অনিন্দ চোখ ছোট করে বলল, টগর রানীর হুকুম নয় তো? না রে, ছোট ভাইটার টাইফয়েড। অনিন্দ কুনুয়ে ভর দিয়ে টপ করে সোজা হয়ে বসল। বলল, আর আমার যে টিবি। আমরা সত্যিই জানতাম না। শুনে ভয়ঙ্কর চমকে গেলাম। টিবি? পর মুহূর্তে মনে পড়ল, আজকাল ওষুধ আছে। টিবি এখন আর তেমন কিছু একটা অসুখ নয়। তবু কোথাও একটু সংস্কার রয়ে গেছে। চমকে উঠি। ওর বিছানাতেই আমরা বসেছিলাম। কেমন যেন অস্বস্তি লাগতে লাগলো। আশ্চর্য, ও কিংবা ওর বাবা মা কেউই ওর বিছানায় বসতে আমাদের নিষেধ করেনি, অথচ করা উচিত ছিল। এখন স্বেচ্ছায় ওর বিছানা ছেড়ে অন্যত্র বসাটাও কেমন খারাপ দেখায়। তাই অস্বস্তি নিয়েই বসলাম। অনিন্দ হাসল। দূর, দুম করে বলে দিলাম। ইচ্ছে ছিল অনেকক্ষণ তা দিয়ে জমজমাটি একটা নাটুকের সিচুয়েশন তৈরি করে তারপর রক্তাক্ত সংলাপের মতো করে কথাটা বলবো। হলো না। দূর। সবাই হাসলাম। আশুতোষ বলল, এটা কবে ধরা পড়ল? অনিন্দ বলল, দিন 10 আগে। যেদিন রিপোর্ট পেলাম সেদিন থেকেই আর অফিসে যায় না। সুভাষ বলল, চিকিৎসা কেমন চলছে? ওই যেমন চলে। ঘড়ি বেঁধে খাওয়া, সকাল বিকেল হাঁটা, গুচ্ছের ফলমূল গিলতে হচ্ছে, ঠাকুর দেবতা প্রণাম করতে হচ্ছে, সকালে এসে পুরুত ঠাকুর কপালে মঙ্গল টিপ না ঘোড়ার ডিম কি পরিয়ে যান। মায়েরি, অসুখ বিসুখ হলে আর ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকে না। সুভাষ বলল, এ রোগ তো আজকাল জল ভাত। আমার বোনের দেওর ভুগে উঠল কিছুদিন আগে। আগে তোর মতোই রোগা পটকা ছিল, বিয়ে হতো না চেহারার জন্য। এখন তাগড়া চেহারা হয়েছে, মন মেজাজ ভালো হয়েছে, শিগগিরই বিয়ে হয়ে যাবে। আশুতোষ বলল, দেখিস 2-10 বছরের মধ্যে ক্যান্সারেরও ওষুধ বেরিয়ে যাবে। সায়েন্স সব পারে। তুই তো অনেকটা সেরেই গেছিস অনিন্দ, তোর চোখে মুখে রোগের খুব একটা ছাপ নেই। ধুর শালা, অনিন্দ হাসে। আমি সুস্থ থাকলেও লোকে রোগের ছাপ দেখে আমার মুখে। আর এখন তো সত্যিকারের রোগ আমার। গ্যাস দিস না, আমি খুব রোগা হয়ে গেছি না রে রমেন? মাথা নাড়লাম। খুব না, তারপর তো একটু খুঁতখুঁতে আছিস। একে রোগা, তার চেয়ে বেশি রোগা ভাবিস নিজেকে। কাজেই তোকে বলে লাভ নেই। অনিন্দ হাসে। ঠিক, আমি শালা নিজেকে নিয়ে খুব ভাবি, সারাদিনই ভাবি। নার্সিসাস যাকে বলে। বোধহয় সেই জন্যই ভোগান্তি আমাকে ছাড়ে না। সারা বছর 12 মাস কোলের পোষা বেড়ালের মতো আমার অসুখ লেগে আছে। একটু গলা ব্যথা করলেই ভাবি ক্যান্সার, পেট ব্যথা করলেই মনে ভাবি আলসার, খুব খুব কেসেই ভয় হয় টিবি হলো না তো। দেখ, শেষকালে সেই টিবি তো হলোই। নিজেকে নিয়ে ভাবতে নেই, কি বলিস? হাসলাম। নিজেকে নিয়ে আমরা সবাই ভাবি। কেন ভাবিস? বোধহয় নিজেকে ভালোবাসি বলে। অনিন্দ চোখ বন্ধ করে ভ্রু কুঁচকে বলে, নিজেকে ভালোবেসে কি হয়? দেখ, আমিও অনিন্দ চাটুর্যকে ভালোবাসি, কিন্তু ভেবে দেখলে সে শালা ভালোবাসার উপযুক্তই নয়। স্বার্থপর, রকচটা, দাম্ভিক, অস্থির চিত্ত। দূর, এ শালাকে ভালোবেসে হবে কি? ঠিক আমার মতোই যদি আর একটা লোকের সঙ্গে আমার দেখা হতো, তবে 2 কথাতেই ঝগড়া লাগতো, মারামারি হয়ে যেত, মুখ দেখা দেখি বন্ধ করে দিতুম। তবে কেন নিজেকে ভালোবাসি? নিজেকে ভালোবেসে তোরে অসুখ হয়নি, ভালো না বেসে হয়েছে। মাসি মাঝে বলে গেল, তুই খেতে চাস না, খালি পেটে চা খাস, অনিয়ম করিস।
এগুলো নিজেকে ভালোবাসার লক্ষণ নয়। নীতি কথা বলছিস বলে দীর্ঘশ্বাস ছাড়ে অনিন্দ। আসলে কিভাবে যে ভালো থাকি তা জানিই না। অনিন্দর মা এসে বললেন, রোগীর ঘরে খেতে নেই, বারান্দায় তোমাদের জলখাবার দেওয়া হয়েছে, এসো। গিয়ে দেখি বারান্দায় পিঁড়ি পাতা, জামবাটিতে দুধ, বেতের ধামায় মুড়ি, প্লেটে কাটা আম, কলা আর কাঁঠালের কোয়া। অনিন্দ ঘর থেকে চেঁচিয়ে বলল, আমাকে বারান্দায় একটা চেয়ার দাও, আমি ওদের খাওয়া দেখব। সমীর আর একবার বলতে চেষ্টা করলো, আমাকে কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে মাসিমা, আমার ভাইয়ের অসুখ। ওরা বরং একটু থাকুক, আমি ফিরে যাই। কী অসুখ? টাইফয়েড। হা হা, তবে ও তো আজকাল তাড়াতাড়িতেই সেরে যায়। কত ওষুধ বেরিয়েছে। আমাদের আমলে সান্নিপাতিক সারতই না। ঠিক আছে, আমি তোমাকে 7টার মধ্যে খাইয়ে দেব। 7:50 একটা গাড়ি আছে না রে অনু, সেই গাড়িতে ফিরে যেও। বাচ্চা একটা মেয়ে আমাদের হাত পা খাই বাতাস করছিল। অনিন্দ তাকে দেখিয়ে দিয়ে বলল, এই আমার ছোট বোন পুঁটুলি, দিন রাত বেড়াল ছানা ছেনে বেড়ায়। কি বলে রে তোকে সবাই পুঁটুলি? ষষ্ঠী ঠাকরুন বলেই জিভ কাটল। উঠোনে অনেক বাচ্চা কাচ্চা বউ, 2-1জন মুনিশ, গৃহস্থের সংসার। অনিন্দর মা বলল, শান্তি পায় না বাবা, এই দুর্দিনে ছেলেটা রোগ বাঁধালো। অনিন্দ হাসে, ধানের দাম পড়ে গেলে তোদের দুর্দিন, কিন্তু ওদের তো দুর্দিন নয়। ওসব বলো না, ওরা বুঝবে না। কি যে বলিস? বলেই অনিন্দর মা হেসে প্রসঙ্গ পাল্টে দিলেন, তোমরা সবাই মাংস খাবে তো? সুভাষ আমিষ খায় না। ছেলেবেলাতে বাবা মারা গিয়েছিল, তারপর থেকে বিধবা মায়ের আওতায় ও মানুষ। মাছ মাংসর স্বাদই জানে না। সে কথা জানাতেই মাসিমা বললেন, তোমাকে ছানার ডালনা খাওয়াবো। ঠিক হলো, রাত 7:50 গাড়িতেই সবাই একসঙ্গে ফিরে যাব। হাতে সময় ছিল, আমরা 5জন কাছে পিঠে একটু ঘুরে এলাম। পুরানো মন্দির, দিঘি, বটগাছ, কিংবদন্তির কবর, এইরকম কিছু না কিছু সব গ্রামেই থাকে। ওদের বাড়ির পিছনেই পুকুর, তার বাঁধানো চাতালে বসলাম 5জনে। অনিন্দ বলল, একটা সিগারেট খাওয়া। অসুখ হওয়ার পর খুব রেস্ট্রিকশন যাচ্ছে, খেতে দেয় না। সিগারেট ধরিয়েই বলল, বোধ হয় জ্বর আসছে রে। গাটা দেখ দেখি। দেখে বললাম, একটু আছে, চল ঘরে যাই। অনিন্দ মাথা নাড়ল, না থাক, একটু বস। গ্রীষ্মের সূর্য তখনও আকাশের প্রান্তে একটুখানি লেগে আছে। দীর্ঘ বেলা, অনিন্দ রোগা মুখে আলো এসে পড়েছে। আমরা চেয়ে আছি। ও বলল, সায়েন্সের কথা কি যেন বলছিলি আসু? খুব এগিয়ে গেছে না কি যেন? আসু হাসল, কেন শালা, তুমি জানো না? জানি, জানি আমার অসুখ সেরে যাবে। সায়েন্স আমার জন্য ওষুধ বের করেছে, সব অসুখের জন্যই বেরোবে। তারপর হাসলো অনিন্দ, কিন্তু আমি ছাড়া কোনো ওষুধ বের করিনি, কারো রোগ শোক দূর করবার কোনো যন্তর মন্তর বের করিনি। 1 নম্বরে স্বার্থপর, দাম্ভিক, ঝগড়াটে। এই আমাকে দেখ, আমি কিছুই করিনি এ পর্যন্ত। আমার বাবা ক্ষেত খামার করে, জমি বাড়ায়, ধানের দাম কমলে হাই হাই করে। আমি চাকরি করি, টাকা আনি, নিজের জন্য ভাবি। আমার বাবা বা আমি যে বংশ রেখে যাব, তারাও অবিকল এরকমই কিছু করবে। সায়েন্স এগিয়ে গেল বলে আমার শালা গর্ব করার কিছু নেই, তাই না? পরের জন্য না ভাবলে সায়েন্স এগোয় না। আর আমি কেবল শালা নিজের কথা ভাবি। তোকে বলছিলাম না রমেন, নিজেকে ভালোবেসে কি হয়? দূর, নিজেকে ভালো করে দেখলে ভালোবাসাই যায় না। মাইরি, এ রোগটা যখন আমার সত্যিই সেরে যাবে, তখন বড় লজ্জা করবে আমার। কি বলছিস? যা তা। বিশ্বাস কর, সত্যিই লজ্জা করবে। যার জন্য কিছু করিনি সে যদি হঠাৎ এসে আমার মস্ত উপকার করে, তাহলে যেরকম লজ্জা করে ঠিক সেরকম। বুঝলি রমেন, শোধ দেওয়া না গেলে খুব লজ্জার কথা। আমি সারাদিন শুয়ে শুয়ে ভাবি আর লজ্জায় মরে যাই। মনে মনে অচেনা লোকজনের কাছে ক্ষমা চাই। বলি, দেখো, আমার ভিতরে বিজ্ঞান নেই, পরোপকার নেই, সেবা নেই, ভালোবাসা নেই। তবু এই আমাকে, আমি সারাদিন ভেবে যাচ্ছি, আমাকে ক্ষমা করো। আস্তে আস্তে বললাম, আমরা সবাই ওরকম হবে। বলে চুপ করে গেল অনিন্দ। আমরা উঠলাম যখন, তখন অনিন্দর জ্বর বেড়েছে, একটু কাশছে ও। রাত 7টা নাগাদ আমরা গাড়ি ধরবার জন্য বেরোলাম। তখন অনিন্দ শুয়ে আছে ঘোরের মধ্যে। দরজা থেকেই ডেকে বললাম, চলি রে অনিন্দ? আচ্ছা। ঘোলাটে চোখে চেয়ে ও হাসল। আবার বড় দল নিয়ে আসিস, মুরগি খাওয়াবো। সবাইকে বলিস যে আমার ভালো হওয়ার ইচ্ছে নেই, তবু সকলের জোর জবরদস্তিতে লজ্জার সঙ্গে আমি ঠিক ভালো হয়ে যাব।
হাসলাম। ওর কাকা লণ্ঠন ধরে আমাদের অনেক দূর এগিয়ে দিয়ে গেল। ফেরার পথে ফাঁকা রেলগাড়ির কামরায় আমরা 4 সহকর্মী খুব বেশি কথাবার্তা বলছিলাম না। হয়তো বেশি খাওয়ার জন্য আমাদের ঝিমুনি আসছিল, হয়তো আমরা অনিন্দর কথা ভেবে বিষণ্ণ ছিলাম, কিংবা কে জানে, হয়তো নিজেদের কথা ভেবেই আমরা কেন যেন শান্তি পাচ্ছিলাম না। শেষ হলো গল্প বন্ধুর অসুখ। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।